আসসালামু আলাইকুম দর্শক। আজকে একটা অনলাইন পোর্টালের একটা শিরোনাম দেখলাম। শিরোনাম দেখার পরে ভাবলাম যে এটার ভিতরের যে খবরটা সেই খবরটা পড়ি। খবরটা পড়ার পরে মনে হলো যে এটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলার দরকার। যে এটা যদি সত্যি হয় এবং তাদের যে চিন্তাভাবনা, এই চিন্তা ভাবনার মধ্যে যদি আমরা পড়ি তাহলে অবশ্যই আমাদের কথা বলতে হবে যে আমরা কোন দিকে যাচ্ছি এখন। তো খবরটা প্রকাশ করলো দৈনিক বার্তা বাজার একটা পোর্টাল। সে তাদের শিরোনাম দিল এটা, যে ভারত যদি বাংলাদেশে নজর দেয় পাকিস্তানের মিসাইল কিন্তু দূরে নয়। এটা ছিল তাদের শিরোনাম। আচ্ছা, আমরা এখন ভিতরে যে খবরটা সেই খবরটা পড়ি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দল মুসলিম লীগ এর এক নেতা ভারতকে হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ভারত যদি বাংলাদেশের খারাপ কোনো অভিপ্রায়ে নজর দেয় বা হামলা করে তাহলে পাকিস্তানের সেনাবাহিনী ও মিসাইল এর জবাব দেবে। কামরান সাইদ উসমানী নামে এ নেতা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক জোট গঠনের আহ্বানও জানিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। তারপরে তারা লিখছে, কামরান সাইদ উসমানী এক ভিডিওতে বলেছেন, যদি ভারত বাংলাদেশের সার্বভৌমত্বকে হামলা করে, যদি কেউ খারাপ অভিপ্রায়ে বাংলাদেশের দিকে চোখ দেওয়ার সাহস দেখায়, মনে রাখুন পাকিস্তানের জনগণ, পাকিস্তানের সেনাবাহিনী এবং পাকিস্তানের মিসাইল কিন্তু দূরে নয়। উসমানী বলেন, বাংলাদেশে যদি ভারত অখণ্ড ভারত চিন্তাভাবনা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে পাকিস্তান এটি সহ্য করবে না। তিনি দাবি করেন, পাকিস্তান এর আগেও ভারতকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে, যদি প্রয়োজন হয় তাহলে আবারও এমনটি করবে। তিনি বলেন, সীমান্তে বিএসএফ বাংলাদেশকে বিরক্ত করছে এবং বাংলাদেশকে হিন্দু রাষ্ট্র বানানোর চেষ্টা করছে। তিনি প্রস্তাব দিয়ে বলেন, আমাদের প্রস্তাব হলো বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে সামরিক জোট গঠন করা উচিত, বাংলাদেশে পাকিস্তানের সেনাবাহিনী এবং পাকিস্তানে বাংলাদেশের সেনাবাহিনী দিয়ে ঘাঁটি স্থাপন করা উচিত। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক জোট হলে এই অঞ্চলের আঞ্চলিক শক্তির গতিপথ ব্যাপকভাবে উল্টে যাবে। এই ছিল তাদের খবর। আচ্ছা, তাহলে এখন আমরা আমাদের এই খবরের ভিতরে আরেকটু বিশ্লেষণ করি যে আমরা এটা থেকে কি কি পাই, সামনের দিকে কি কি সমস্যার সম্মুখীনের মধ্যে পড়তে যাচ্ছি সেটা আমরা একটু আলোচনা করি। আচ্ছা, তাহলে আপনারা জানেন যে আমাদের 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছিল জুলাই আগস্টে, সেই জুলাই আগস্টের মধ্যে বাংলাদেশের গণতান্ত্রিক যে একটা সরকার ছিল, আওয়ামী লীগের সরকার, এবং সেটার প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা। তো 24-এর গণ অভ্যুত্থানের পর তাকে হটিয়ে বাংলাদেশের নতুন একটা অন্তর্বর্তী সরকার গঠন করা হচ্ছে এবং সেই অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছে শান্তিতে নোবেল পাওয়া ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে প্রদান করে একটা উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। সেই উপদেষ্টা পরিষদ গত 17 মাস ধরে বাংলাদেশ শাসন করছে এবং তারা আগামী ফেব্রুয়ারিতে একটা নির্বাচনী রূপরেখা প্রকাশ করছে এবং সেই রূপরেখা মাধ্যমে যদি নির্বাচন হয় তাহলে একটা গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তারা চলে যাওয়ার জন্য কাজ করছে। আচ্ছা, তাহলে আমরা এখন দেখি যে আমরা এই যে একটা অভ্যুত্থান এবং বাংলাদেশের যে অভ্যন্তরীণ যে সমস্যাগুলো হচ্ছে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যাগুলোর মধ্যে
ভারত এবং পাকিস্তান আমাদেরকে কিভাবে গ্রাস করতে চাইছে সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। প্রথম হচ্ছে, বাংলাদেশের অভ্যন্তরীণ যে একটা সমস্যা, সেই সমস্যা আমরা গত 17 মাসের যে অন্তর্বর্তী সরকার, শান্তিতে নোবেল পাওয়া যে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে কাজ করছে, সেই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে গত 17 মাসে বাংলাদেশকে একটা নৈরাজ্যকর, একটা অস্থিতিশীল এবং একটা দমন পীড়ন এবং বিশেষ কিছু গোষ্ঠীকে সামনে এনে বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল যে আওয়ামী লীগ, তাকে নিষিদ্ধ করে একটা নির্বাচনের পথে হাঁটছে। গত 17 মাসে যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোর মধ্যে এখনো দমন পীড়ন, যে আওয়ামী লীগ নিধনের নামে যে আওয়ামী লীগ যে নেতাকর্মী আছে তাদেরকে হত্যা, নির্যাতন এবং বাড়ি ঘরে অগ্নিসংযোগ, এইসবের মধ্যেই গত 17 মাস ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার পরিচালিত করেছে। তিনি এই যে আওয়ামী লীগ নিধনের নামে যে একটা প্রকল্প হাতে নিয়েছেন, সেই প্রকল্পের জন্য যে কাজ করছেন সেটার উপরে যে প্রভাব ফেলছে ভারত এবং পাকিস্তান, সেটা আমরা একটু দেখি। গত 17 মাসের যে অন্তর্বর্তী সরকারের যে শাসন, সেই শাসনের মধ্যে যে আমাদের যে যে মৌলবাদী যে উত্থান, সেটা প্রকাশ পেয়েছে। সেই উত্থানের মাধ্যমে অসংখ্য মানুষকে হত্যা করা হচ্ছে বিভিন্নভাবে। সর্বশেষ যে হত্যার শিকার হচ্ছে সেটা হচ্ছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র, আহ্বায়ক ছিলেন শরীফ ওসমান হাদি। সেই শরীফ ওসমান হাদির রেশ কাটতে না কাটতেই এখন ময়মনসিংহ জেলার ভালুকায় একটা হিন্দু ছেলেকে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার নামে একটা উস্কানি দিয়ে এই ছেলেটাকে প্রথমে মেরে তারপরে গাছে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করল। এটার প্রতিবাদে ভারত দেখলাম বাংলাদেশ হাই কমিশন ঘেরাও এবং তাদের বাংলাদেশকে নানাভাবে হুমকি দামকি দিচ্ছে। এর মাধ্যমে এখন যেটা হচ্ছে যে এই যে পাকিস্তান, যাদের কাছ থেকে আমরা দেশ স্বাধীন করলাম, সেই পাকিস্তান আবার আমাদের গ্রাস করার একটা পরিকল্পিত রূপরেখা প্রণয়ন করতে, যেটা আমরা গত 17 মাস ধরে দেখছি। কিভাবে সেটা দেখেন, আমরা ব্রিটিশদের কাছ থেকে ভারত এবং পাকিস্তান নামে দুটি রাষ্ট্র গঠন হলো 1947 সালে। সেই 47 সালে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের অংশ হলো এবং ভারত একটা হিন্দু রাষ্ট্র হলো, সেটা তারা ওখানে শাসন করলো। তাহলে আমরা যে পাকিস্তান, যে পূর্ব পাকিস্তান যে পশ্চিম পাকিস্তানের অধীনে 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত তারা আমাদের উপরে শাসনের নামে যে শোষণ, নিপীড়ন, বঞ্চনা, অর্থনৈতিক মুক্তি, এইগুলো যে গ্রাস করেছিল, সেই গ্রাস করা থেকে আমরা আমাদের পূর্ব পাকিস্তানকে স্বাধীন করে 1971 সালে মুক্তিযুদ্ধ এবং ভারতীয় যৌথ বাহিনীর মাধ্যমে যে বাংলাদেশ স্বাধীন হলো, সেই স্বাধীনতার পর থেকেই আমরা বাংলাদেশ নামে একটা ভূখণ্ড পেয়েছি, বাংলাদেশ নামে একটা মানচিত্র পেয়েছি, আমাদের একটা জাতীয় পতাকা হয়েছে, আমরা এখন স্বাধীন দেশের নাগরিক। আমাদেরকে এখন পাকিস্তান শাসন করে না, আমাদের উপরে ভারত আগ্রাসী কোনো মনোভাব নাই।
কিন্তু তারপরেও 1971 সালে আপনারা জানেন যে আমাদের সবচেয়ে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার পথে যে বাধা ছিল সেটি ছিল আমাদের ভূখণ্ডের অর্থাৎ পূর্ব পাকিস্তানের একটি রাজনৈতিক দল, সেটা ছিল জামাতে ইসলামী। সেই জামাতে ইসলামীর সহায়তায় পশ্চিম পাকিস্তানিরা এ দেশে যে 30 লক্ষ মানুষ এবং 2 লক্ষ মা বোনের যে ইজ্জতের বিনিময়ে আমাদের দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে যে আমরা দেশটা স্বাধীন করলাম, সেই স্বাধীনের পরেও আমরা কিন্তু গণতান্ত্রিক যে অধিকার সেটা আমাদের অভ্যন্তরীণভাবে বিভিন্ন সময় বাধাগ্রস্ত হচ্ছে। সেই বাধাগ্রস্ত হওয়ার পরে আমরা এগুলা বারবারই আবার রিকভার করার চেষ্টা করছি, ফিরিয়ে আনার চেষ্টা করছি, আবার বাধাগ্রস্ত হচ্ছে। এইভাবেই আজকে 2025 সাল এই পর্যন্ত আসছি, অর্থাৎ গত 54 বছরে আমরা এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি। আপনারা জানেন যে 24 যে জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান হলো, সেই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী ছিল, সাবেক আওয়ামী লীগের যে নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল, তাকে সরিয়ে আমরা একটা অন্তর্বর্তী সরকারের মাধ্যমে দেশ পরিচালনার দায়িত্ব দিলাম। সেই দায়িত্বের মধ্যে এখন যে সমস্যাটা হচ্ছে, বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার, সেই সরকার বলতেছে যে ভারতের 7 সিস্টার খেয়ে দিবে, আবার বাংলাদেশের যে রাজনৈতিক দল আছে সেগুলো অন্তর্বর্তী সরকারের সাথে আবার সুরে সুর মিলে সেই ভারতের যে 7 সিস্টার্স আছে সেটা আক্রমণ করার জন্য হুমকি দামকি দিচ্ছে। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে যে সংখ্যালঘু সম্প্রদায় তারা যে নির্যাতনের শিকার হচ্ছে সেটার প্রতিবাদ করছে। এখন দেখলাম যে পাকিস্তান দাবি করছে যে ভারত যদি বাংলাদেশের উপরে সেই অখণ্ড ভারত অর্থাৎ 47-এর পূর্বের যে ভারত সেটা যদি বাংলাদেশকে নিয়ে নেয়, তাহলে পাকিস্তান এবং পাকিস্তানের সেনাবাহিনী এবং পাকিস্তানের যে মিসাইল তারা সেগুলো জবাব দিবে। একটা কথা আছে আমাদের যে শিলে পাটায় ঘষাঘষি মরিচের জান শেষ। আমরা এখন মরিচের মতো হয়ে গেছি, অর্থাৎ পাকিস্তান এবং ভারত আমাদেরকে নিয়ে ঘষাঘষি করবে, আমরা এদিক দিয়ে দফা রফা হয়ে শেষ হয়ে যাব। পাকিস্তানকে হারিয়ে মানে একটা প্রতিশোধ নিয়েছিল, সেই প্রতিশোধের একটা কৌশল এখন পশ্চিম পাকিস্তান খুঁজতেছে। বাংলাদেশের মধ্যে আবার একটা সামরিক ঘাঁটি কাটতে পারে। পশ্চিম পাকিস্তান যদি বাংলাদেশে সামরিক ঘাঁটি কাটতে পারে, তাহলে যেটা হবে, বাংলাদেশকে ব্যবহার করে ভারতের বিভিন্ন স্থানে নাশকতামূলক এবং অভ্যন্তরীণ একটা আক্রমণ করবে। পাকিস্তান যদি বাংলাদেশে সামরিক ঘাঁটি কাটতে পারে, তাহলে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে এবং বাংলাদেশের যে 17 কোটি মানুষ আছে তাদেরকে দিয়ে ভারতের অভ্যন্তরে নাশকতামূলক কর্মকাণ্ড চালাবে। আর সেই সুযোগে ভারত বাংলাদেশের উপর আক্রমণ করে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করবে, যাতে পূর্ব পাকিস্তানের মতো হয়ে যায় এবং পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের শাসনভার আবার নিজেদের হাতে নেয়। এইরকম একটা পরিকল্পনায় পাকিস্তান গত 17 মাস ধরে এই অন্তর্বর্তী সরকারের সাথে পাকিস্তান এবং বাংলাদেশের যে যোগাযোগ ব্যবস্থা সেটা আগের চাইতে উন্নত করে যাচ্ছে। 24-এর গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে একটা তৌহিদি জনতার নামে যে গোষ্ঠীগুলো এখন মাথাছাড়া দিয়ে উঠছে, আবার তারা ভারতীয় আধিপত্যবাদ কিংবা ভারতীয় আগ্রাসী মনোভাব
এইগুলাকে প্রতিহত করার জন্য তারা বিভিন্নভাবে উম, হুমকি দামকি দিচ্ছে। তো আমরা তো ভারতের আধিপত্যবাদ থেকে মুক্তি পেতে চাই না, কিংবা আমরা যখন ভারতের কাছে নিজেদেরকে বিলিয়ে দিচ্ছি সেটা থেকে আমরা মুক্তি পেতে চাই। ভারত ভারতীয় কবল থেকে আমরা মুক্তি পেতে চাই, কিন্তু আমরা কি এখন এরকম একটা কিছু করতে পারি না যে আমরা আমাদের উপর ভারতীয় আধিপত্যবাদ বা পাকিস্তানি আধিপত্যবাদ এগুলা কোনো কিছুই আমাদেরকে গ্রাস করতে পারবে না। আমরা তৃতীয় কোনো উম, রাষ্ট্রে কিংবা তৃতীয় কোনো দেশ কিংবা তৃতীয় কোনো শক্তি যে বলয় তাদের সাথে মিশে আমরা সে বাংলাদেশকে আবার নতুন বাংলাদেশ হিসাবে গড়তে পারি না। তাহলে তো আমাদের এখন আম, ভারতীয় আধিপত্যবাদের কিছু আসে যায় না, তাহলে তো আমাদের এখন পাকিস্তানের আধিপত্যবাদের কিছু আসে যায় না। আমরা এখন নতুন বাংলাদেশ যদি আমরা করতে চাই, তাহলে আমাদের ভারতীয় আধিপত্যবাদ এবং পাকিস্তানি আধিপত্যবাদ দুটোকেই বিলুপ্ত করতে হবে, দুটোকেই পায়ের নিচে পিষে ফেলতে হবে। আর যদি আমরা ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি পেতে চাই, পাকিস্তানকে টেনে আবার কুলে বসাতে চাই, তাহলে আমাদের গণতন্ত্র এবং ৭১-এর যে মুক্তিযুদ্ধ, এটা কোনোভাবেই কখনোই আমরা মাথা তুলে দাঁড়াতে পারবো না। তো ধন্যবাদ। এই ছিল আজকের আপনাদের সাথে কথা। নতুন ইস্যু থাকলে সেটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।